শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো তোমরা সকলে। জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম। আসসালামু আলাইকুম। আজকে অনলাইন ক্লাসের নির্ধারিত কোর্সটি ইকোলজি, বাস্তুবিদ্যা এবং আজকের অন্তর্ভুক্ত লেকচারটি হলো বায়োম। আগের দিনও আমরা বায়োম সম্পর্কে বলেছি এবং সেই সম্পর্কে ধারণা নিয়েছি। আজকেও আমরা বায়োম সম্পর্কে দেখব। আমি ডক্টর হোসনে আরা, সহযোগী অধ্যাপক, প্রাণীবিদ্যা বিভাগ, সরকারি ব্রজলাল কলেজ, খুলনা। বায়োম আগের দিন যে আমি তোমাদের দেখিয়েছি যখন ছাত্রছাত্রীরা, তখন তোমরা সকলে খেয়াল করেছো যে বায়োম হচ্ছে পৃথিবী পৃষ্ঠের বহু স্থানে যে বিভিন্ন ধরনের আবহাওয়া দেখা যায়, সেই আবহাওয়ার সাথে সম্পর্ক রেখে যে বিভিন্ন ধরনের উদ্ভিদ বা প্রাণী গোষ্ঠী গড়ে ওঠে, বা উদ্ভিদ আবহাওয়ার সাথে উদ্ভিদ প্রাণী ইত্যাদি সম্পর্ক থেকে যে ভিন্ন ভিন্ন ধরনের সম্প্রদায় এক এক স্থানে আমরা অস্তিত্ব দেখতে পাই। এই ধরনের যে এককগুলো, সেই এককগুলোই হচ্ছে বায়োম। তাহলে বায়োম বলতে আমরা বুঝলাম যে একই ধরনের উদ্ভিদ এবং প্রাণী একটা নির্দিষ্ট আবহাওয়া, জলবায়ু এবং বৃষ্টিপাত, সাথে সাথে সেই স্থানের অন্যান্য যে ভৌত কাঠামোগুলো আছে তার সাথে যে জীবীয় বস্তুগুলোর যে সম্পর্ক গড়ে তুলে একটি সম্প্রদায় গঠিত হচ্ছে, সেই সম্প্রদায়টাই হচ্ছে বায়োম। তাহলে বিভিন্ন রকম বায়োমের মধ্যে গতদিন আমরা যেগুলো আলোচনা করেছিলাম তার মধ্যে ছিল তুন্দ্রা, তারপরে ছিল তৈগা বা কনিফেরাস, তারপরে আমরা পড়েছিলাম রেন ফরেস্ট, ট্রপিক্যাল রেন ফরেস্ট, টেম্পারেট রেন ফরেস্ট এবং করেছিলাম ডেজার্ট বায়োম। আজকের বায়োম যেটা দিয়ে আমরা শুরু করছি সেটা হচ্ছে গ্রাসল্যান্ড, তৃণভূমি। তৃণভূমি বায়োম, এখানে আমরা যে জিনিসটা দেখতে পাই, তৃণভূমি বলতে সবাই বুঝতে পারছি সবচেয়ে বেশি যে জিনিসটা সেটা হচ্ছে তৃণ বা তৃণই আমরা এখানে, তার থেকে আরেকটু বড় জাতের শার্পস টাইপের যে গুল্ম জাতীয় বৃক্ষগুলো দেখি, সেগুলোই এই বায়োমের আসল ফিচার বা ক্যারেক্টার। এখন আমরা এই তৃণভূমি বায়োমকে বেশ কয়েকভাবে ভাগ করে থাকি। প্রথমে দেখো, আমরা একটা পৃথিবীর ভৌগোলিক ম্যাপ দেখতে পাচ্ছি। ভৌগোলিক ম্যাপে প্রথম যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে উত্তর আমেরিকা। এখানে আমরা প্রেরিজ নামক যে গ্রাসল্যান্ডটা দেখছি ওটার নাম প্রেরিজ। তার নিচে আছে দেখো দক্ষিণ আমেরিকা, সেখানে একটা আমরা গ্রাসল্যান্ড দেখছি, এটার নাম কম্পাস। এরপরে আমরা আরো উপরের দিকে উঠি আবার, তাহলে ইউরোপে আমরা একটা তৃণভূমি দেখছি। ইউরোপ সংলগ্ন এই এলাকাগুলোতে এটার নাম হচ্ছে স্টেপস। আর নিচে আরেকটি আছে দেখো আফ্রিকার নিচের দিকে, এটার নাম হচ্ছে ভেল্ড। তাহলে বিভিন্ন ধরনের এর আমরা কি পেলাম, গ্রাসল্যান্ড পেলাম। স্টেপস যেটা, সেটা হচ্ছে লোকেশন বা অবস্থান যদি বলি, এটা পুরোটাই হচ্ছে রাশিয়া, অর্থাৎ আগে যেটা সোভিয়েত রাশিয়া ছিল সেটাই বর্তমান রাশিয়া, এবং তার সাথে আছে ইউক্রেন। প্রিসিপিটেশন হচ্ছে 50 থেকে 70 সেন্টিমিটার পার ইয়ার বৃষ্টিপাতের পরিমাণ। হাই উইন্ডস ইন অল কন্টিনেন্টস, সমস্ত মহাদেশে যেখানে এগুলো আছে, এই ড্রাই কোল্ড গ্রাসল্যান্ড গুলো, সেখানেই দেখা যাচ্ছে বাতাস খুব উচ্চ, বাতাসের হার। আর প্ল্যান্ট অ্যাডাপ্টেশন অফ দ্য স্টেপিস যদি আমরা বলি, তাহলে দেখব মোস্ট অ্যাবান্ডেন্ট আর প্ল্যান্ট কল্ড বাঞ্চ গ্রাসেস, মানে থোকা বিশিষ্ট যে তৃণগুলো আমরা দেখতে পাই সেগুলো। এবং এখানে
fine bladed grasses that grow in clumps to preserve water. এবং কখনো কখনো এরা কিছুটা ঝোপ টাইপ বা এই ধরনের আকার ধারণ করে, যাতে করে এখানে কি করতে পারে, প্রিজার্ভ করতে পারে পানি। এখানে আমরা ট্রাম্বার উড, টাম্বেল উড এবং সুইট ভার্না এই দুটো ছবি দেখছি। এরপরে আছে অ্যানিমেল অ্যাডাপ্টেশন, মানে প্রাণী কি ধরনের অভিযোজন করে। মেনি মাইগ্রেট, মানে অধিকাংশই হচ্ছে অভিপ্রায়ী পরিযায়ী অ্যানিমেল এখানে আসে। হাইবারনেট অর বারো ডিউরিং এক্সট্রিম ইন টেম্পারেচার এন্ড প্রিসিপিটেশন। তাহলে এরা কি করে, শীত মানে একটা অবকাশকালীন জীবন, যেমন এটা ছিল হাইবারনেশন অর্থাৎ শীত নিদ্রা, এবং 12 ডিউরিং এক্সট্রিম ইন টেম্পারেচার এন্ড প্রিসিপিটেশন, বৃষ্টি এবং তাপমাত্রা যখন খুব অসহনীয় পর্যায়ে পৌঁছায় তখন এরা গর্তে ঢুকে পড়ে কিংবা শীত নিদ্রায় যায় এই উক্ত অ্যানিমেল গুলো। এখন এই স্টেপিজে আমরা কি ধরনের ভীতি সাধারণত এখানে আছে আমরা দেখি। ওভারগ্রেজিং, nomadic tribes have started to spend more time in one location. তাহলে এখানে ওভার গ্রেজিং মানে চারণভূমি, সেটা হচ্ছে বেশি মাত্রায় হয়, এবং একটি আদিবাসী এখানে আমরা লক্ষ্য করতে পারি আদিবাসীতে মোর টাইমস ইন ওয়ান লোকেশন, একটা স্থানে এরা বেশি সময় কাটায়। এরপরে বলেছে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, রোড বিল্ডিং, এগুলো ইনফ্রাস্ট্রাকচারের কিছু উন্নতি এই অঞ্চলে হয়েছে। আরো আছে আনম্যানেজড হান্টিং অ্যান্ড পোচিং ইন ডিস্ট্রয়িং হার্ডস অফ অ্যানিমেলস। তাহলে এখানে শিকার এবং দেখা যাচ্ছে কি ডিস্ট্রয়িং হার্ডস অফ অ্যানিমেলস, যে কোনো প্রাণী দলের ধ্বংস এখানে শিকারের মাধ্যমে এবং অন্যান্য ভাবে ঘটে থাকে। প্রাণীগুলো আমরা একটু দেখে নিছি, ছবিগুলো আছে, ফক্স আছে, দেখো করস্যাক ফক্স, এবং উপরে একটা আছে লিনেক্স। এরপরে আমরা যে তৃণভূমিটা পাবো তার নাম হলো প্রেরিজ। প্রেরিজ এটাও বৃক্ষহীন একটি তৃণভূমি। এটা সাধারণত প্রেরিজ আমরা পেয়ে থাকি উত্তর আমেরিকায়। এখানে বলেছে সোড ফর্মিং গ্রাসেস দ্যাট ও নট dry out or blow away in wind। তাইলে এখানে যে তৃণগুলো আমরা দেখতে পাই তারা বেশি শুষ্ক নয়, এত বেশি শুষ্ক নয় যে বাতাসের প্রবাহের সাথে এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে। এখানে আছে বাফেলো গ্রাস এবং উপরে আছে ফ্লাবেন। এই প্রেরি অঞ্চলে যে অ্যানিমেল অ্যাডাপ্টেশনটা আমরা দেখছি সেখানে আছে এই অ্যানিমেল অ্যাডাপ্টেশনের টেম্পারেচার এবং প্রিসিপিটেশন অর্থাৎ তাপমাত্রা ও বৃষ্টিপাত বেশ এক্সট্রিম পর্যায়ে যায়, যার জন্য এদের পক্ষে সার্ভাইভ করা অর্থাৎ বেঁচে থাকাটা খুব কষ্টকর। অ্যানিমেল গুলোর ছবি আমরা দেখতে পাচ্ছি, ডগ আছে, ক্যাট আছে এই অঞ্চলে, এবং এখানে আছে হচ্ছে র্যাবিট, না এটা হচ্ছে ববক্যাট, জিরাফ ক্যাট, এটা ববক্যাট, আর এটা জিওফ্রি ক্যাট, এবং এর পাশে আছে ববক্যাট। এখানে দেখছি আমরা প্রেরি ডগ। পাম্পা ইন আর্জেন্টিনা, আমরা আরেকটা গ্রাসল্যান্ড দেখেছিলাম প্রথম মানচিত্রে, এটা ছিল দক্ষিণ আমেরিকায়, আর্জেন্টিনার মধ্যে এটা ছিল এই পাম্পাস। এখানে এটাও একটি দেখা যাচ্ছে বৃক্ষহীন তৃণভূমি, এখানে বৃক্ষহীন তৃণভূমি ওটা।
এখন আমরা গ্রাসল্যান্ডকে আমরা সাধারণত মেইনলি দুই ভাগে ভাগ করি। একটা হচ্ছে সাভানা গ্রাসল্যান্ড, এটা হচ্ছে ক্রান্তীয় অঞ্চলে, আর একটা টেম্পারেট গ্রাসল্যান্ড, সেটা নাতিশীতোষ্ণ অঞ্চলে দেখা যায়। সাভানা গ্রাসল্যান্ডে আমরা কি খেয়াল করছি, খেয়াল করো যে এখানে কিছু অ্যানিমেল দেখেছিলাম, অ্যানিমেল গুলো আমাদের দেশে দেখা যায় না, এগুলো ছিল জেব্রা। সাভানা হচ্ছে ট্রপিক্যাল গ্রাসল্যান্ড, এখানে সবচেয়ে বেশি সংখ্যায় চারণশীল প্রাণীগুলোকে আমরা দেখতে পাই পৃথিবীর মধ্যে। এবং লোকেশনের দিক দিয়ে এটা আমি আগেও বলেছি তোমাদেরকে যে ফাউন্ড ইন দা ট্রপিক্স, ক্রান্তীয় অঞ্চলে নিয়ার ইকুয়েটর, amount of precipitation supports tall grasses but only occasional trees। এখানে যে বৃষ্টিপাত হয় সেটা লম্বা ঘাসগুলো জন্মাতে সাহায্য করে থাকে, কিন্তু কখনো কখনো এখানে অকেশনালি এখানে আমরা বৃক্ষ দেখতে পাই। ট্রপিক্যাল সাভানার যে অ্যাবায়োটিক ফ্যাক্টর, ভৌত পরিবেশ যেটা থাকছে এখানে, তার মধ্যে রেনি এন্ড ড্রাই সিজন, অর্থাৎ বর্ষা এবং শুষ্ক ও ঋতু এখানে বেশি দেখা যায়। বৃষ্টিপাতের পরিমাণ বছরে 25 থেকে 150 ইঞ্চি। আর যে ফায়ার প্লেজ এ লার্জ রোল ইন দিস ইকোসিস্টেম, এই ধরনের বাস্তুতন্ত্রে আমরা দেখি কি আগুন একটি বিশেষ ভূমিকা পালন করে, আগুন লেগে যায় এবং মাঝে মাঝে আগুনের কথা শুনে থাকি। এখানে যে ধরনের ট্রপিক্যাল সাভানা প্ল্যান্টস অ্যাডাপ্টেশন আমরা যেগুলো দেখি, সেখানে আছে আমব্রেলা থর্ন, অ্যাকাশিয়া, তারপরে হচ্ছে ক্যাঙ্গারুজ পজ, তারপরে হচ্ছে বায়োবাব, আর উপরে আছে হুইসলিং থর্ন। এখানে এই জিনিসগুলো কি হচ্ছে, গ্রোজ ইন টাপস, বেশ শক্তভাবে এগুলো দেখতে পাই আমরা, রেজিস্ট্যান্স টু ড্রট, এবং এরা খরার সাথে প্রতিরোধ করে নিজেদেরকে টিকিয়ে রাখে। মেনি প্ল্যান্টস হ্যাভ থর্নস এন্ড শার্প লিভস টু প্রোটেক্ট। ওই যে উপরে দেখো থর্ন দেখলাম আমরা, হুইসলিং থর্নস এর মতো, এখানে কাঁটায় রূপান্তরিত হয় গাছগুলো, এবং অনেক সময় লিভগুলো শার্প মানে কণ্টকাকৃতির মতো ধারালো হয়ে যায়, ফর প্রিডেশন, অর্থাৎ এগেইনস্ট প্রিডেশন, অর্থাৎ ওদেরকে যাতে কেউ না করে, আক্রমণ না করে, তার বিরুদ্ধে এগুলো ওদেরকে প্রতিহত করে। ট্রপিক্যাল সাভানা এনিম্যাল অ্যাডাপ্টেশনে আমরা যে দেখছি, ক্রান্তীয় অঞ্চলে প্রাণী অভিযোজনের ক্ষেত্রে জেব্রা আছে, এর পাশে যে মাংকির বিভিন্ন গোষ্ঠী, অর্থাৎ বেবুন দেখতে পাচ্ছি আমরা এখানে। তাহলে আমরা এখানে বিচিত্র ধরনের সাভানা অঞ্চল আমরা যদি বলি, তাহলে সাভানাকে বললে আমরা বলতে পারবো এই ধরনের তৃণভূমি আমরা দেখতে পাচ্ছি বেশিরভাগ অঞ্চলের মধ্যে। আমরা ট্রপিক্যাল সাভানা অঞ্চল যেটা, সেটা আফ্রিকা মহাদেশের সবচেয়ে বড় আকারে এ ধরনের তৃণভূমি, এবং কর্কট এবং মকরক্রান্তির মাঝে অবস্থিত। অস্ট্রেলিয়া, ভারতের দক্ষিণ অংশেও কিছু আমরা এদেরকে দেখতে পাই। সাভানা অঞ্চলে আবহাওয়া শুষ্ক থাকে বলে দীর্ঘ সময় ঋতুগুলো হচ্ছে শুষ্ক অবস্থায় থাকে, বৃষ্টিপাতের অভাব থাকে, এবং বাতাসে শুষ্কতার পরিমাণ বেশি থাকে বলে তৃণভূমিগুলোতে আগুন লেগে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে, এবং শীতকাল বৃষ্টিবিহীন। এখানে যে জিনিসটা হয় যে মাইগ্রেট অ্যাজ নেসেসারি, এখানে প্রাণীগুলো এক স্থান থেকে অন্য স্থানে পরিযায়ী হয় একমাত্র প্রয়োজনের তাগিদে, তাছাড়া হয় না। আর রিপ্রোডাকশনটা বর্ষা সিজনে এদের ঋতুতে ঘটে থাকে। এনশিওরস মোর ইয়াং সার্ভাইভ, যাতে এদের তরুণরা বেশিরভাগ টিকে থাকতে পারে এই আবহাওয়ায়। এছাড়া আমরা এই অঞ্চলে যে সাভানা অঞ্চলে যে অসুবিধাগুলোর সম্মুখীন হই, তার মধ্যে আছে ইনভেসিভ স্পেসিস, আর আছে চেঞ্জেস ইন ফায়ার ম্যানেজমেন্ট। যখন আগুন লেগে যায় তখন এটা ম্যানেজ করা বেশ কঠিন হয়ে যায়, এবং
কি বলেছে, বিকজ অফ দেয়ার লো elevation some savannas are threatened by minor rises in sea levels associated with গ্লোবাল ক্লাইমেট চেঞ্জ, যে বৈষয়িক তাপমাত্রার যে পরিবর্তন হচ্ছে তার সাথে যদি সি লেভেল সেগুলো যদি গলে নিচে নামে, তাহলে সি লেভেল যখন উঁচু হয়ে যাবে তখন সেটা সাভানা ল্যান্ডের জন্য একটি ভীতিকর অবস্থা বিরাজ করবে সেখানে। এখন আমরা টেম্পারেট গ্রাসল্যান্ড অর্থাৎ নাতিশীতোষ্ণ যে তৃণভূমিটা দেখতে পাই তার ছবি দেখছি। এই নাতিশীতোষ্ণ তৃণভূমির মধ্যে আছে this grassland is characterized as having grasses as the dominant vegetation, যে ধরনের বৃক্ষগুলো গ্রাস তো আছেই, এরাই হচ্ছে ডোমিনেন্ট, মানে এরাই হচ্ছে প্রকট। আর major manifestations are velds of the South Africa, Hungary, pampas of Argentina, the steppes of the former Soviet Union and the prairies of Central America। সম্পূর্ণটা এর বিভিন্ন অঞ্চলগুলো এই টেম্পারেট গ্রাসল্যান্ডের অন্তর্ভুক্ত। টেম্পারেট গ্রাসল্যান্ডের আবহাওয়াটা হচ্ছে যে বেশ গরম, আবার যখন ঠান্ডা হয় উইন্টার তখন সেটা ঠান্ডা। রেইনফল কিছুটা মাঝারি ধরনের। the amount of annual rainfall influences the height of the grassland vegetation with taller grass in other region। তাইলে রেইনফলের এর ইনফ্লুয়েন্স করছে, প্রভাবিত করছে এদের গ্রাসের হাইটটা নির্ধারণ করতে, এবং অন্যান্য ভেজিটেশন গুলো এই অনুসারে বৃদ্ধিপ্রাপ্ত হয়। আর যদি সয়েলের কথা বলি, মাটি, তাহলে the soil in temperature grassland is deep and temperate grassland is deep and dark with fertile upper layer। উপরের দিকটা হচ্ছে উর্বর উর্বর কিন্তু গভীর এবং মানে বেশ কালো বর্ণ ধারণ করে, ডার্ক। ইট ইজ নিউট্রিয়েন্টস, তাহলে ফার্টাইল হলে এটা অবশ্যই পুষ্টিদ্রব্যে সমৃদ্ধ হবে। রিচ ফ্রম দ্য গ্রোথ অ্যান্ড ডিকে অ্যান্ড মেনি ব্রাঞ্চড গ্রাস রুটস, এখানে জন্মায় শাখান্বিত বহু তৃণভূমি, আমরা রুটেড এগুলোকে আমরা দেখতে পাই এইখানে। দ্য সয়েল ইজ যেহেতু ফার্টাইল, তাহলে এখানে প্ল্যান্ট, এনিমেল এবং ডেড যে লিভস অফ প্ল্যান্টস ফল অন দ্য গ্রাউন্ড, সেগুলো সক্রিয় অবস্থায় এখানে থাকে। এখানে আমরা যে উদ্ভিদগুলো দেখতে পাচ্ছি, মিল্ক ভেজ, আরেকটা আছে এপাশে গ্রাসেস, এখানে সুইট ভার্নাল, এগুলো আমরা দেখতে পেলাম। এনিম্যাল অ্যাডাপ্টেশনের টেম্পারেট গ্রাসল্যান্ডে নাতিশীতোষ্ণ অঞ্চলে জিরাফ, চিতাবাঘ এবং আমরা টাইগার, লায়নদেরকে দেখতে পাচ্ছি। আফ্রিকা এগুলো আমরা বেশি দেখতে পাই, এই বিচিত্র ধরনের এনিম্যাল কুল। এরপরে আমরা আসলাম ডেসিডুয়াস ফরেস্ট। ডেসিডুয়াস ফরেস্টে আমরা কি, এখানে আমরা একটা গ্লোবাল ম্যাপ দেখতে পাচ্ছি, ফাউন্ড ইন টেম্পারেট জোন, অর্থাৎ ওই সেই নাতিশীতোষ্ণ মণ্ডলেই এদেরকে আমরা দেখতে পাই অ্যাবাউট 40 ডিগ্রি নর্থ ল্যাটিটিউডে, অর্থাৎ উত্তরাংশে, যে 48 ডিগ্রি যেখানে দেখতে পাই সেখানে। এখানে হিউম্যান পপুলেশন এই অঞ্চলে ডেসিডুয়াস ফরেস্টে আমরা দেখতে পাই বেশ বেশি। টেম্পারেট ডেসিডুয়াস ফরেস্ট, এরপরে আমরা যা এই নাতিশীতোষ্ণ ডেসিডুয়াস ফরেস্টের যে অ্যাবায়োটিক ফ্যাক্টর, সেগুলোর মধ্যে আছে অ্যাবান্ডেন্স অফ ডেসিডুয়াস ট্রিজ, মানে পাতাযুক্ত পর্ণ লিভ বিয়ারিং, অর্থাৎ পর্ণমোচী বৃক্ষ আমরা এখানে বেশি দেখি। আর সয়েলটা কি আছে, ডিপ সয়েল লেয়ার রিচ ইন নিউট্রিশন, এবং মাটিগুলো পরিপুষ্ট ও নিউট্রিয়েন্টস দ্বারা। বৃষ্টিপাতের পরিমাণ 30 থেকে 100 ইঞ্চি পার ইয়ার ইন ফর্মস অফ স্নো, কোথাও বৃষ্টি, কোথাও তুষারপাত, কোথাও শিলা, কোথাও কুয়াশা, এভাবে আমরা দেখতে পাই।
টেম্পারেট deciduous ফরেস্টের প্ল্যান্ট অ্যাডাপ্টেশনে আছে more diversity in the deciduous forest, the coniferous forest due to increase is সানলাইট, মানে কনিফেরাস ফরেস্টের থেকে আমরা ডেসিডুয়াসে সানরাইজটা বেশি পাই, সূর্যের তাপটা বেশি পেয়ে থাকি, ফলে গাছপালাগুলো অ্যাডাপ্ট টু ভেরি ক্লাইমেট বাই বিকামিং ডরমেন্ট ইন উইন্টার। তাহলে এই ধরনের পরিবেশের সাথে অভিযোজিত হয়ে আবহাওয়ার সাথে এরা দেখা যাচ্ছে যে উইন্টারে কিছুটা ডরমেন্ট অবস্থায় থাকছে। আর ডেসিডুয়াস ফরেস্টে ফরেস্ট গ্রো ইন লেয়ার্স, এখানে দেখা যাচ্ছে সানলাইট বনভূমির নিচ পর্যন্ত খুব পরিষ্কারভাবে ঢুকছে, ফলে এখানে কম্পেয়ার টু এ রেন ফরেস্ট সো ইউ উইল ফাইন্ড মোর গ্রাউন্ড ডুয়েলিং প্ল্যান্টস। তাহলে ভূমিতে যে ধরনের বৃক্ষগুলো বেশি জন্মে সেইগুলো আমরা রেন ফরেস্টের থেকেও বেশি এখানে দেখতে পাই। রেন ফরেস্টে সানলাইট একদম ফরেস্টের নিচ পর্যন্ত পৌঁছাতে পারে না, মানে সূর্যের আলো, কিন্তু এখানে পৌঁছায় বলে এখানে আমরা এই ধরনের বৃক্ষ বেশি দেখতে পাই। এরপরে আছে ঈগল, বেল্ড ঈগল, তারপরে হচ্ছে এখানে আছে ডরমাউস আর লিস্ট ওয়েসেল। এখানে এই ধরনের যে প্রাণীগুলো আমরা দেখছি এগুলোর মধ্যে অ্যানিমেল অ্যাডাপ্টেশনে আছে লুজ উইন্টার কোট, এখানে আরো আছে অ্যাডাপ্ট টু মেনি সিজনস, ইট ফ্রম ডিফারেন্ট লেয়ার্স অফ ফরেস্ট। তাহলে এরা এই বনভূমিতে যেহেতু নিউট্রিয়েন্টস আছে, সুতরাং এদের খাওয়ার দিক দিয়ে, খাদ্য খাবারের দিক দিয়ে কোনো অসুবিধা হয় না, যে কোনো ভাবে এরা পায় এবং এরা যে কোনো সিজনের সাথে অভিযোজিত হতে পারে এবং উইন্টারেও এরা নিজেদেরকে যেহেতু কোট থাকে কিছুটা আচ্ছাদনের মাধ্যমে নিজেদেরকে রক্ষা করতে পারে। এই ধরনের বনভূমিতে ডেসিডুয়াস ফরেস্টে আমরা যে ধরনের ভীতিটা দেখতে পাই তার মধ্যে আছে many forests are cleared to provide housing for humans। তাহলে এই ফরেস্টে আমরা কি ক্লিয়ার টু প্রোভাইড হাউসিং ফর, মানুষ এখানে বসতি স্থাপন করতে পারে এবং কেয়ারফুল ইউজ to the resource can provide a renewable system if we don't make too much habitat away। যদি বেশি বসতি এখানে না থাকে তাহলে আমরা রিসোর্স বন নিধন করে, উপরে বলেছিলাম বন নিধন করে বসতি স্থাপন করছে হিউম্যান বিংস, আর নিচে বলছি যে কেয়ারফুল যদি আমরা এই সম্পদটাকে ডেসিডুয়াস ফরেস্টকে যদি টেম্পারেট ফরেস্টকে যদি আমরা কি করি ইউজ করি তাহলে রিনিউয়েবল বনজ সম্পদগুলো এবং সাথে সাথে হ্যাবিটেটটাকেও আমরা টেম্পারেট ডেসিডুয়াসে এর হ্যাবিটেটটাকেও আমরা অনেক দিন ভাবে ঠিক রেখে চলতে পারি, কিন্তু যদি না করি তাহলে এখান থেকে আমাদের অসুবিধার সম্মুখীন আমরা বেশি হব। এরপরে যে বায়োমটা আমরা দেখতে পাচ্ছি তার নাম চ্যাপরাল বায়োম। এটা আমরা নাম শুনেছি চ্যাপরাল, অর্থাৎ কোস্টাল বায়োম যেটাকে বলি, উপকূলবর্তী এলাকায় যে বায়োমটা দেখি সেটা। এর আরো নাম আছে মেডিটেরিয়ান ফরেস্ট, ভূমধ্যসাগরীয় যে বনভূমিটা সেটাকেই বলা হচ্ছে মেডিটেরিয়ান, এরই এক একটা নাম। তাহলে আমরা এরকম যে পিকচারটা আছে উই ক্যান ফাইন্ড, এর মধ্যে আমরা একে খুঁজে পেতে পারি। মেডিটেরিয়ান সি দেখো বড় করে লেখা আছে। এই এলাকার আশপাশ দিয়ে যে বনভূমিটা বা যে ধরনের বায়োমটা পরিলক্ষিত হয় অ্যানিমেল প্ল্যান্ট পুরা এলাকা জুড়ে, মেডিটেরিয়ান সিটা যেখানে দেখো বিশাল একটা এলাকা, এটা জুড়েই এইটা অবস্থিত, মানে চ্যাপরাল বলি আমরা, মেডিটেরিয়ান বলি, এখানে বলছে সাবল্যান্ড, যা বলি সেই হিসাবে এই বায়োমটা পরিচিত। এখানে প্ল্যান্ট কমিউনিটিস আর মেইনলি হচ্ছে সার গুল্ম আকৃতির 5, এখানে হচ্ছে 5 widely region between
30 থেকে 40 ডিগ্রি অক্ষাংশে এটা বেশিরভাগে ডোমিনেটেড ভাবে আমরা দেখি বা এভারগ্রিন শার্পস, চিরসবুজ গুল্ম দ্বারা। এবং তার মধ্যে কি ট্রিজ আছে, স্ক্লেরোফাইলাস নামক ট্রিজ গুলো বেশি আছে। সেমি আরিড রিজন অফ দ্য ওয়েস্টার্ন নর্থ আমেরিকা, তাহলে পশ্চিমাংশ উত্তর আমেরিকার। তারপরে হচ্ছে বর্ডার রিজনস বর্ডারিং দ্য মেডিটেরিয়ান সি, ভূমধ্যসাগরের যত বর্ডার গুলো আছে, সীমান্ত গুলো আছে, তার অঞ্চলগুলো। সেন্ট্রাল চিলি, চিলিতে আমরা এদেরকে যদি আমরা দক্ষিণ আমেরিকার দিকে নামি তাহলে চিলি পর্যন্ত, মধ্য চিলি পর্যন্ত। কেপ রিজন অফ সাউথ আফ্রিকা, অর্থাৎ দক্ষিণ আফ্রিকার কেপ টাউন পর্যন্ত, কেপ রিজন পর্যন্ত, এবং সাউথ ওয়েস্টার্ন এন্ড সাউদার্ন অস্ট্রেলিয়া, ওই একদম দক্ষিণ পশ্চিমাংশ এবং অস্ট্রেলিয়ার দক্ষিণাংশ ঘিরে আমরা শার্বল্যান্ড হিসাবে একে পেয়ে থাকি। This ecosystem suffers from fire, drought and urbanization. তাহলে এই ইকোসিস্টেমটা কি কি ভোগ করে বাস্তুতন্ত্রটা? এরা ভোগ করে আগুন বা দাবানলের তীব্রতা, তারপরে আছে খরা, এবং আছে আরবানাইজেশন, মানে এখানে সভ্যতা বা আমরা শহরে ভাবতে শিল্পায়নটা বেশি দেখতে পাই। এরপরে আমরা দেখছি উই ক্যান ফাইন্ড ইগলস, ভালচার, ফ্যালকনস এন্ড ফক্স, এই ধরনের অ্যানিমেল গুলো এই অঞ্চলে প্রত্যেকটাই কিন্তু প্রিডেটর টাইপের। হ্যাঁ, এরা এই ধরনের অ্যানিমেল গুলো আমরা ইগল বলো, ভালচার বলো, ফ্যালকন বলো, ফক্স বলো, এগুলো সবই একটু প্রে ধরার জন্য সবসময় ব্যস্ত থাকে, এবং এরা একটু উচ্চ শ্রেণীর, আমি বলবো কনজিউমার। মাউন্টেন ফরেস্ট, অর্থাৎ পর্বতমালায় বা পর্বতে আমরা যে ধরনের বৃক্ষরাজি দেখে থাকি, যে বনভূমি দেখে থাকি, সেটাই হচ্ছে মাউন্টেন ফরেস্ট বায়োম। মাউন্টেন ফরেস্ট বায়োমে আমরা কি দেখছি, টেম্পারেচার বা তাপমাত্রাটা ওঠানামা করে উচ্চতার সাথে সাথে। এখানে দেখা যাচ্ছে কুল সামার্স এন্ড ওয়ার্ম উইন্টার্স, তাহলে সামার গ্রীষ্মকালটা ঠান্ডা হিসাবে আছে, আর উইন্টারটাতে আমরা কিছুটা উষ্ণতা পেয়ে থাকি। উইন্ডি কন্ডিশন, মেঘ মেঘ ভাব এখানে থাকে, এবং হেভি প্রিসিপিটেশন অন দা মাউন্টেন। আচ্ছা, তাহলে আমরা বৃষ্টিপাতের পরিমাণও এখানে হেভি অবস্থায় পাই, মানে বেশ ভারী বৃষ্টিপাত এখানে হয়ে থাকে। বায়োটিক ফিচারের মধ্যে পাই বিভিন্ন ধরনের ফার্নস এবং লার্জ কনিফেরাস ট্রিজ গুলো আমরা পাই। কনিফেরাস ট্রিজ গুলো কিন্তু সুচালু টাইপের ছিল, নিডল লাইক। এরপরে আমরা পাচ্ছি ব্ল্যাক এন্ড গ্রিজলিং বিয়ার্স, কালো এবং গ্রিজলিং ভাল্লুক গুলো এখানে পেয়ে থাকি। এলক আছে, কাউগার্স আছে, বন বিড়াল এবং মারমোটস এখানে আছে। মাউন্টেন ফরেস্ট বনভূমিতে, মাউন্টেন ফরেস্টে যেগুলো বললাম সেই প্রাণীগুলোর চিত্র আমরা এখানে দেখতে পাচ্ছি, যে এখানে বিভিন্ন ধরনের অ্যানিমেল গুলো আমরা এখানে দেখছি। কাউগার, রেনডিয়ারের ছবি দেখছি, তারপরে দেখছি এখানে হচ্ছে বিয়ার, আর এটা হচ্ছে কাউগারেরই আরেকটা ছবি মনে হচ্ছে, বিভার মনে হয়, কাউগার, বিভার, তারপরে রেনডিয়ার আর বিয়ার, এর চিত্র আমরা এখানে দেখলাম মাউন্টেন ফরেস্টে। বায়োম আমরা যা দেখালাম, আগের দিন দেখিয়েছি চারটে, আজকেও ধরো মাউন্টেন, তার আগে দেখিয়েছি চ্যাপ্রাল যে বায়োম, তার আগে আমরা মনে হয় গ্রাসল্যান্ড দেখলাম। গ্রাসল্যান্ডের মধ্যে বিভিন্ন প্রকার, প্রেরি, স্টেপস, ভেল, পাম্পাস, সাভানা, টেম্পারেট।
এতগুলো গ্রাসল্যান্ড আমরা দেখেছি। শিক্ষার্থীবৃন্দ, আমরা একেবারে উপসংহারে চলে আসছি বায়োমের। বায়োম আমাদের সিলেবাসের একদম শেষের দিকে ছিল, কিন্তু যেহেতু ইকোসিস্টেমের টেরেস্ট্রিয়াল ইকোসিস্টেমের সাথে বায়োমের সম্পর্ক ওতপ্রোতভাবে, সেজন্য আমি বায়োমটা তোমাদের কমিউনিটির আগে দেখালাম, কমিউনিটি এবং সাকসেশন এর আগেই দেখালাম। কারণ বায়োম গড়ে উঠতে যে জিনিসটা লাগে, যে প্ল্যান্টস আর অ্যানিমেলস এর যে অঞ্চলে বাস করে সেই কমিউনিটির উপর বেস করে সেই অঞ্চলের জিওগ্রাফি, তার ক্লাইমেট, তার ওয়েদার এর সাথে সম্পর্কিত কমিউনিটি। তাহলে আমরা কমিউনিটির মধ্যে কিন্তু ঢুকি নাই, কিন্তু টেরেস্ট্রিয়াল ইকোসিস্টেমের একটি অংশই হলো বায়োম। বায়োম হচ্ছে পৃথিবীর মেজর কমিউনিটিগুলোর একটা হচ্ছে বায়োম, এবং একে বিভিন্নভাবে শ্রেণীবিভাগ করা হয়েছে অ্যাকর্ডিং টু ভেজিটেশন অ্যান্ড অ্যাডাপ্টেশন অফ দ্য অর্গানিজম। পার্টিকুলারলি মানে আবহাওয়ার দিকে তাকিয়ে, কোথাও ঠান্ডা, আগে পড়েছি আমরা তুন্দ্রা, তৈগা, মানে কনিফেরাস, এভাবে আমরা এসেছি, ডেজার্ট, এগুলো দেখেছি। তাহলে আবহাওয়ার সাথে অর্গানিজম মানে প্রাণী এবং উদ্ভিদ কিভাবে তাকে খাপ খাইয়ে নিচ্ছে, অ্যাডাপ্টেড করছে, এটাই হচ্ছে বায়োমের আসল জিনিস। তাহলে দ্য ইম্পর্টেন্স অফ বায়োম ক্যানট বি তাহলে আমরা বায়োমের যে উপকারিতা দেখছি সেটা বেশ বর্ণনাতীত। কারণ কি কারণে? প্ল্যান্ট ডাইভার্সিটি বলি, অ্যানিমেল ডাইভার্সিটি বলি, এবং এদেরকে রক্ষার জন্য আমরা যে অ্যানিমেল গুলো দেখলাম অধিকাংশগুলোই হচ্ছে ওয়াইল্ড লাইফ। তাহলে এই ওয়াইল্ড লাইফ গুলো কনজারভেশন, প্রিজার্ভেশন করা, বায়োমের প্রিজার্ভেশন করা, সাথে সাথে প্ল্যান্ট গুলোকেও আমরা প্রিজার্ভ করব, এবং সর্বপ্রকারে তাদেরকে রক্ষা করে আমাদের ডাইভার্সিটি, দ্যাট মিনস আমাদের কনজারভেশনকে আমরা বাড়াবো, রিসোর্স কনজারভেশনকে আমরা বাড়াবো, এবং এই আর্থ নামক প্ল্যানেটটাকে সুন্দরভাবে তার বসতি নিয়ে থাকার জন্য, বসতিতে তার প্ল্যান্ট এবং অ্যানিমেল এবং অন্যান্য অর্গানিজম যাতে ভালোভাবে বাস করতে পারে, সেই যে একটা ভালো ও অবস্থা আমরা পাই, আমরা সেই জন্য আমরা বায়োম আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। কিভাবে আমরা বায়োমটাকে সংরক্ষণ করলে, বায়োমের পরিবেশ ঠিক রাখলে অ্যানিমেল কুল এবং উদ্ভিদ কুল রক্ষা পাবে, সাথে সাথে পৃথিবী নামক গ্রহটিও সুন্দরভাবে তার অস্তিত্ব টিকিয়ে রাখবে, এটাই আমরা বুঝতে পারি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বায়োম আশা করি আমাদের এই যে পড়ার পঠিত বিষয়টা, এটা আমাদের ব্যক্তি জীবনে বলো, আমাদের এর প্রায়োগিক জীবনে বলো, একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। আশা করি তোমরা সকলে সুস্থ থাকো। আজকের ক্লাসে আমার সাথে উপস্থিত থাকার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ। আগামী ক্লাসে আবার আমাদের দেখা হবে এই আশায় ব্যক্ত করছি।